মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেস সংগঠনটা আদৌ থাকবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে একজন নাগরিক হিসেবে আমার কাছে। ক্যামেরার সামনে এসে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছে, এটা কি ইয়ার্কি ফাজলামি নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীতে ক্ষমতায় আসবেন, যে কোনো ভাবেই হোক, তিনি অন্য দল করে আসুন বা তৃণমূলে থাকুন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নিজস্ব আইডেন্টিটি বলে আর কিছু থাকবে না। ওই ওই ক্যামেরার সামনে বসে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আমাকে বসিয়ে দিন, যতটুকু অভিনয় শিখেছি আমিও দুর্দান্ত ডায়লগ দিতে পারবো। ওই ডায়লগ দেওয়ার জন্য এখানে মন্ত্রী আমলাদের ডাকা হয়নি, আমলাদেরকে কাজ করতে ডাকা হয়েছে। আমরা দেখতে পেলাম অভিষেক ব্যানার্জি আপনাদের সাথে একমত। তিনি বলেছেন শিল্পীদের স্বাধীনতায় বিশ্বাসী। তৃণমূল দলের নিজেদের মধ্যেই দুরকম কথা হচ্ছে, সেই জায়গা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এখনো চুপ। দেখুন, মুখ্যমন্ত্রীর বিশেষ কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে ঢুকতেও চান না, তার কারণ হচ্ছে তিনি নিজেই এমন একটা কাটার চেয়ারে এখন বসে আছেন যে তিনি যেদিকেই ঘুরবেন তিনি বিপদে পড়বেন। বেশি কথা বলতে গেলে আরজি করের মতো হাজার হাজার করাপশনের কেস এরকম চলে আসবে, আবার অন্য কিছু বলতে গেলে বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে বিপদে পড়েছেন। এই ধরনের ঘটনাগুলোর জন্য মুখ্যমন্ত্রী এইসব ম্যাটারে ঢুকবেন না। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেস সংগঠনটা আদৌ থাকবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে একজন নাগরিক হিসেবে আমার কাছে। তার কারণ তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট কোনো আদর্শ নেই। যে কোনো অর্গানাইজেশনকে চালাতে গেলে, অপারেট করতে গেলে কিছু বেসিক প্রিন্সিপাল থাকে। প্রিন্সিপালটা কি? আপনি যে কোনো তৃণমূলের নেতাকে জিজ্ঞাসা করুন, বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আরে এটা তো কোনো প্রিন্সিপাল হতে পারে না। আমি কি চাই? আমি কি সাম্যবাদের লড়াই চাই? আমি কি পুঁজিবাদের লড়াই চাই? আমি কি ধর্মের ভিত্তিতে ইলেক্টরেট আমি সেইভাবে ভাগ করতে চাই? আমি কি হিন্দুদের উত্থান চাই? আমি কি মাইনরিটি রাইটস এর কথা চাই? আমি কি চাই? আমি কি অর্থনৈতিকভাবে ভাবি, না সামাজিকভাবে ভাবি, না প্রশাসনিকভাবে ভাবি? না গুড গভর্নেন্স সম্পর্কে এরা কিছু বলতে পারবে, না এরা পলিটিক্যাল ফিউচার সম্পর্কে কিছু বলতে পারবে। আপনি সিম্পল একটা এনভায়রনমেন্ট নিয়ে প্রশ্ন করুন, যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ধরুন গঙ্গায় যে দূষণ রয়েছে, কলকাতা শহরের ম্যাসিভ সমস্যা এই মুহূর্তে দূষণ, আবর্জনা, এইগুলো নিয়ে কি ভাবছে? আমার বৃহত্তর কিছু জানার দরকার নেই, এটা সিটি প্ল্যানিং নিয়ে কি ভাবছে গভর্নমেন্টকে জিজ্ঞাসা করুন। একটা মন্ত্রী কোনো কথা বলতে পারবে না, কারণ তারা জানে না, তাদের সেই যোগ্যতা নেই। কতগুলো অযোগ্য লোক ওখানে মন্ত্রী পারিষদ ইত্যাদি বসে রয়েছে, তাদের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী যা বলবেন, কতগুলো ওখানে বোগাস, কতগুলো ব্যুরোক্র্যাট ওখানে বসে রয়েছেন, ক্যামেরার সামনে এসে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছে, এটা কি ইয়ার্কি ফাজলামি নাকি? অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করবার জন্য চারদিকে চারখানা প্রেসের ক্যামেরাকে ডেকে এসপি কে ধমক দিচ্ছি, ডিএসপি কে ধমক দিচ্ছি, ডিএম কে ধমক দিচ্ছি, আর তুমি জানো না নবান্নে বসে? তাহলে কি করো? ক্যামেরার সামনে এসে তোমাকে অভিনয় করতে হয় নাকি যে ওই ওই স্টাফ করছে না? আমি জানি কোঅপারেটিভ ব্যাংকে এত টাকা রয়েছে, তাহলে লোকটাকে সাসপেন্ড করছো না কেন ইমিডিয়েটলি? দেখবেন, টিভিতে দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী বলছেন আমার কাছে সব খবর আছে, কোঅপারেটিভ ব্যাংকে অনেক আনঅ্যাকাউন্টেড টাকা পয়সা জমে রয়েছে, এগুলো সব রাজস্বতে ফেরত দাও। এটা বলবার জন্য আপনি কি অভিনয় করছেন? এর পারফরমেন্স হচ্ছে নাকি? এটা একটা গভর্নমেন্ট, এটা গভর্নমেন্ট চালাতে জানেন উনি? ওনার কোনো ক্যাপাবিলিটি আছে? উনি জানেন আগামী 10 বছরে কিভাবে দেখতে হয়? যদি জানতেন তাহলে এই ইএসিপিএম এর ডেটাটা রেফার করে বলুক না যে 48% পপুলেশন মোর দ্যান 50% হয়ে যাবে আগামী কিছু বছরে। কেন বাংলায় এইভাবে বাঙালি কমে আসছে? কেন বিহার ঝাড়খণ্ড থেকে ক্রিমিনালরা এখানে এসে আস্তানা গেড়ে বসছে? কেন আজকে পরিব্রাজনের সমস্যাগুলো বেশি? কেন দূষণ বেশি? কেন আরবান প্ল্যানিং খারাপ? গোটা কলকাতার আরবান প্ল্যানিং এর কি অবস্থা হয়েছে? ঘিঞ্জি, দূষণ, কোনো পলিউশনের কন্ট্রোলের কোনো ব্যবস্থা নেই, গঙ্গাটা নষ্ট হয়ে যাচ্ছে। কি করেছে? আজকে আলিপুর দুয়ারের ওদিকে খোঁজ নিয়ে দেখুন, একটা রাস্তা 3 বছর ধরে খারাপ, চিঠি দেওয়া হয় ডিএম কে, বলে না। শামসেরগঞ্জ ক্রমাগত গঙ্গা ওখানে তার অববাহিকা চেঞ্জ করছে, এবং তার জন্য মোর দ্যান 10 ফ্যামিলিজ তারা ঘর ছাড়া। আগে ডিএম এর কাছ থেকে কিছু কোভিডের আগে পর্যন্ত ত্রাণ পাওয়া যেত, এখন সেটাও পাওয়া যায় না, হয়তো ঝেড়ে দিয়েছে। এই প্রশ্নগুলো কে করবে? ওই ওই ক্যামেরার সামনে বসে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আমাকে বসিয়ে দিন, যতটুকু অভিনয় শিখেছি আমিও দুর্দান্ত ডায়লগ দিতে পারবো। ওই ডায়লগ দেওয়ার জন্য এখানে মন্ত্রী আমলাদের ডাকা হয়নি, আমলাদেরকে কাজ করতে ডাকা হয়েছে। একজন এসপি কে ডেকে ধমক দিলাম, এর আগে বলেছিলেন না মিউনিসিপাল কর্পোরেশনের এ নিয়ে পার্কিং, আমি জানি অরূপ বিশ্বাস কি করে, সুজিত বসু তুমি কি করো, কিভাবে তুমি বস্তিগুলো ভরাট করছো, তারপরে কি অ্যাকশন নিয়েছে? প্রত্যেকবার মঞ্চে উঠে শুধু বলবে আমি সমস্ত জানি। এত জানার দরকার নেই, আপনি কি করছেন সেটা দেখতে হবে। একটা আরবান প্ল্যানিং ঠিক নেই। আজকে নিউ টাউন নিয়ে এত বড় বড় গর্ব করেন, নিউ টাউনের রাস্তাগুলো ঘুরে দেখে এসেছেন কোনোদিন যে কি অবস্থা এই মুহূর্তে? সেক্টর 5 নিয়ে এত বড় বড় গর্ব করেন, সেক্টর 5 এর অবস্থা কোনোদিন দেখে এসেছেন? না সেখানে প্রপার ট্রানজিট আছে, রাস্তাঘাট, একটা গাড্ডা হলে গাড্ডা পড়েই থাকে, যতক্ষণ না ম্যাসিভ কোনো দুর্ঘটনা হয় কোনো কাজ হয় না। অ্যাকাউন্টেবিলিটি এবং আনসারেবিলিটি গভর্নমেন্টের নেই, তার কারণ তিনি নিজের ভুল দেখতে পারেন না। কতগুলো পেটোয়া আমলাকে বসিয়ে রেখেছে, যারা হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি এটা করে দেবো। কেন? তুমি একটা এসপি হয়েছো, ডিএম হয়েছো, তুমি বলতে পারছো না
যে আপনারই তো লোক এইগুলো করাচ্ছে, আনঅ্যাকাউন্টেড টাকাটা ঢোকাচ্ছে কারা, কিভাবে বেআইনি অস্ত্রগুলো আসছে জানে না কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ? এমনি এমনি ওখানে বসে চাকরি করছে? তাহলে চাকরি করার দরকার নেই। সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে কোথা থেকে বেআইনি অস্ত্রগুলো আসছে। বিভিন্ন কলেজ ইউনিয়নে এইগুলো সমস্ত মানে বোম পাবেন, তারপরে হচ্ছে বন্দুক পাবেন, ছাত্র নেতাদের কাছে বোমা বন্দুকগুলি ঘুরে বেড়ায়, তারা মাঝে মধ্যে হলো ক্যাপ বন্দুকের মতো ফাটায় কলেজে ভোট এলে। এগুলো পুলিশ প্রশাসন জানে না? যদি না জানে তাহলে চলে যাক, আর যদি জানেন তাহলে মুখের উপরে মন্ত্রীকে বলতে শিখুন যে আপনি এটা ভুল বলছেন, এটা এরকম রয়েছে, এগুলো আপনাদের লোক করেছে। সাহস হবে কোনোদিন কোনো আইপিএস এর, সাহস হবে পুলিশ কমিশনারের, সাহস হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের গিয়ে ছাতা ধরে দাঁড়িয়ে থাকে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কোনো কোনো ক্ষমতা আছে? কতগুলো লোককে একটা মানে কমপ্লিটলি এক্সিকিউটিভ মেশিনারি ফেইলিয়ার। লালবাজার থেকে একটা ডিসিশন নেওয়া হবে, সেই চিঠিটা পাঠানো হবে নবান্নে, নবান্ন রিজেক্ট করে দেবে, ব্যাস খেলা শেষ। তাহলে লালবাজারটা রেখেছেন কেন? গোটাটা নবান্ন থেকে অপারেট করুন। ওয়ান ম্যান আর্মি শো হচ্ছে। এবার তো মানে মানে কোরিয়ার সাথে তুলনা করা হবে কিছুদিন বাদে। মানে কতগুলো লোককে দাঁড় করিয়ে রেখেছি, এ তুমি ভাই পুলিশ, তুমি রেভিনিউ কালেক্টর, তুমি ডিএম, তুমি অমুক বিসিএস অফিসার, তুমি অধ্যাপক, কিন্তু তোমার কাজ কি? যা হবে তুমি আমাকে রিপোর্ট করবে। ইনফ্যাক্ট আপনি কত বড় একটা অদ্ভুত রাজনৈতিক সংগঠন। কুণাল ঘোষ, আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করলেন সেটা দিয়ে শেষ করছি। এই যে আপনি বললেন যে এই যে শিল্পীদের ব্যান কালচার, ক্যান্সেল কালচার, ওর সাথে একটা অ্যানেকজার একটা কথা জুড়ে দিয়েছিল যে কোনো শিল্পী কোনো জায়গায় চান্স পাবেন কি পাবেন না তার লিস্টটা মানে তৃণমূল কংগ্রেসের সিনিয়র স্টেক হোল্ডারদের পাঠাতে হবে, সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে আসবে। এই কথাটা বলেছিলেন কুণাল ঘোষ, যে কোন শিল্পীর লিস্টটা পাঠাতে হবে তারা ঠিক করে দেবে কে কোথায় গান গাইতে হবে। রাজ্যটা কি তৃণমূলের পৈতৃক সম্পত্তি নাকি? পার্টি অফিস থেকে তৃণমূল কংগ্রেসটাকে চালানো হবে নাকি? আমরা ট্যাক্স দেই না? আমার ইচ্ছা করতেই পারে আমি ইমনের গান শুনবো, লগ্নজিতের গান শুনবো, অরিজিৎ সিং এর গান শুনবো। আমার ইচ্ছে করতেই পারে, আমি হয়তো তৃণমূল সমর্থক, কিন্তু আমার ইচ্ছে করতে পারে একটা পার্টিকুলার লোকের গান শুনবো। আমার ব্যক্তিগত লাইফে আমি কাকে ডাকবো অনুষ্ঠানে, কি করবো না, সেটা পার্টি ডিসাইড করে দেবে নাকি? কত বড় হতা হয়েছে এরা। মানে এই ধরনের এই রাজনৈতিক অর্গানাইজেশনটি কমপ্লিটলি মিসম্যানেজ একটি পলিটিক্যাল অর্গানাইজেশন। এবং আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীতে ক্ষমতায় আসবেন, যে কোনোভাবেই হোক, তিনি অন্য দল করে আসুন বা তৃণমূলে থাকুন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নিজস্ব আইডেন্টিটি বলে আর কিছু থাকবে না। এবং এই মমতা ভার্সেস অভিষেক দ্বন্দ্ব, এইটা সম্পূর্ণ আমি বলছি, এটা ঘরের মধ্যে ঘর, এটা মিথ্যা কথা বলছেন ওনারা। বাজারে এরকম একটা রটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওনারা সবই এক জায়গায় বসেই চিন্তা ভাবনাগুলো করেন। না হলে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জেনারেল সেক্রেটারি, তাহলে জেনারেল সেক্রেটারির কথা পার্টি শোনে না? জেনারেল সেক্রেটারিকে কুণাল ঘোষ একটা স্পোক্স পার্সন হয়ে বলছে যে অভিষেক তো ওই সময় ছিলেন না, আমরা সমস্ত সামলেছি, আমরা তাহলে ডিসাইড করুন। তাহলে তুমি ঘরের মধ্যে একটা টিম ম্যানেজ করতে পারছো না। পলিটিক্যাল পার্টি ইজ আ টিম গেম। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সাধারণ টিম মেম্বার না, তিনি একজন জেনারেল সেক্রেটারি। তাহলে একজন জিএস এর কথা তুমি শুনতে পাচ্ছ না, তুমি খালি চিফ মিনিস্টারের এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বললেন, যেই মমতা ব্যানার্জি বলে দিল যে অভিষেককে শুধু পার্লামেন্টটা দেখবে, বাকিটা আমি এবং সুব্রত বাবু হচ্ছে দলটা কন্ট্রোল করবো, অমনি অভিষেক খারাপ হয়ে গেল। আরে ভাই, এ দিয়ে রাজনীতি হয় না। এগুলো কতগুলো মিথ্যাবাদী লোকজন ওখানে বসেছে, যারা বাংলাটাকে কমপ্লিটলি ডোবাচ্ছে। যেমন মন্ত্রী, তেমন আমলা, তেমন তার সাঙ্গপাঙ্গ, এরা কিচ্ছু জানে না। এবং বাংলাকে আগামী 5 বছরে কিভাবে ঠিক করতে হবে সেই ভাবনা চিন্তা নিয়ে দিনে 1 ঘন্টাও এরা ভাবে না। যদি ভাবতো তাহলে তার 5% রিফ্লেকশন দেখা যেত। কতগুলো হাই রাইজ বিল্ডিং করে দিলাম, হ্যাঁ দেখেছেন? আমাকে মাঝে মধ্যেই বলে, দেখেছেন সেক্টর 5-এ কতগুলো উঁচু বাড়ি করেছি? আর তার পে স্কেলটা দেখো তুমি। দুনিয়ার যত সস্তার লোকজনকে এখানে হায়ার করা হচ্ছে, এখানে স্কিল অনুসারে চাকরি পায় ছেলেমেয়েরা। একজন ইঞ্জিনিয়ার হায়দ্রাবাদে কাজ করলে, বোম্বেতে কাজ করলে যে রোজগারটা করতে পারবে, এখানে সেই রোজগার তার 10 ভাগের 1 ভাগ রোজগার করতে পারছে। তাহলে পারছে না কেন? বললেই বলবে এখানে তো 100 টাকা নিয়ে বেরোলে আপনি সস্তায় খাবার পাওয়া যায়। আর এটা গর্বের ব্যাপার না, এটা হচ্ছে আসলে তোমার অর্থনৈতিক দুর্বলতাটা তুমি এক্সপোজ করছো, যে 50 টাকা নিয়ে বেরিয়ে কলকাতায় আমি খেয়ে দিয়ে বেঁচে পড়তে থাকতে পারবো। সেই কারণেই আশপাশের জায়গা থেকে আনএডুকেটেড আনস্কিল লেবারদের একটা মহা ভিড় হয়েছে এখানে। সেই ভিড়টাকে সামাল দিতে পারছে না। ডেমোগ্রাফি সার্ভে করে না, গভর্নমেন্টের কোনো অডিট হয় না, আপনি গভর্নমেন্টকে অডিট রিপোর্ট দেখাতে বলুন না। গভর্নমেন্টকে একটা প্রপার অডিট রিপোর্ট দেখাতে বলুন, যে আমাদের 3 ধরনের অডিট হয়: পারফরমেন্স অডিট, কমপ্লায়েন্স অডিট এবং ফাইন্যান্সিয়াল অডিট। 3টে অডিট দেখাতে গেলে 3টেতেই লাড্ডু পাবে। তার কারণ হচ্ছে যে একটা জায়গাতে কোনো মন্ত্রী কোনো ডিপার্টমেন্টে সঠিকভাবে ফাংশন করে না। একজন মুখ্যমন্ত্রী 8খানা দপ্তর চালান, কেন আমাদের রাজ্যে কি এমএলএ নেই? তারা কি দপ্তরে জানেন না? তিনি স্বাস্থ্য দেখবেন, তিনি ফাইন্যান্সেও কথা বলতে ঢুকে যাবেন, তিনি হিল অ্যাফেয়ার্সে কথা বলবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল নিয়ে কথা বলবেন, তিনি মাইনরিটি মাদ্রাসা নিয়ে কথা বলবেন, তিনি আবার পুলিশ প্রশাসন দেখবেন, আবার তিনি চিফ মিনিস্টার। একটা লোক এত কিছু করে, আপনি আমি পারি করে তার একটা অত বড় মন্ত্রণালয় সামলানো ইয়ার্কির ব্যাপার? পারেন না, অব্যবস্থা। সেই জন্য উনি একটা দিক সামাল দিতে যান, আরেকটা গুবলেট হয়ে যায়। স্বাস্থ্য দেখতে যান, পুলিশ চলে যায়, পুলিশ দেখতে যান তো মাদ্রাসাটা ঘেটে যায়, মাদ্রাসা দেখতে যান তো হিল অ্যাফেয়ার্সটা পারেন না। তার কারণ হচ্ছে যে কিভাবে চেয়ারে টিকে থাকবো, এই
অবজেক্টিভ দিয়ে কোনোদিন গভর্নমেন্ট চলতে পারে না। আমাদের বাঙালির এটা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বাঙালি নিজেও বুঝতে পারে না, এখন হয়তো আস্তে আস্তে বুঝতে পেরেছে যে অন্তত 10 থেকে 15 বছর আমাদের বাংলার বাজার আশপাশের রাজ্যগুলো থেকে পিছিয়ে গেছে। সেটা এখান থেকে যে লোকগুলো বাইরের শহরে কাজ করতে যায়, পড়াশোনা করতে যায়, বাইরের দেশের কথা ছেড়ে দিন, অন্য কোনো একটু উন্নত শহরে গেলেই তারা মোটামুটি বুঝে যায় যে আমরা কোন জায়গায় আছি। যেমন খারাপ এডুকেশন সিস্টেম, তেমন খারাপ হচ্ছে এখানকার মানে হেলথ ডিপার্টমেন্ট, তেমন খারাপ হচ্ছে এখানকার ইনফ্রাস্ট্রাকচার। একটা এই যে এত বড় একটা ক্যালকাটা ইউনিভার্সিটি চলে, হাজার হাজার ছেলে মেয়ে পাস করছে, সমস্ত আনএমপ্লয়েড। কেউ প্রশ্ন করে না, আরে ভাই পড়াচ্ছ কেন কোর্সটা, তাহলে প্রপারলি ক্যাম্পাসিং করাও। ইঞ্জিনিয়ারিং করলে তারা ক্যাম্পাসিং হচ্ছে। আপনি আর্টস ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি গুলোতে খোঁজ নিন, কটা জায়গায় প্রপার ফান্ডিং হয়, রিসার্চ হয়, কতগুলো ছেলে মেয়ে যাচ্ছে পড়ছে, তারা নিজেরাও জানে না কি করছে, গ্রাজুয়েট হয়ে যাচ্ছে, মাস্টার হয়ে যাচ্ছে, সাবজেক্টের কোর জিনিসটা জানে না, পাড়ায় পাড়ায় কলেজ প্রতিষ্ঠান খুলে দিচ্ছে, বলবে এই ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি, সমস্ত জায়গায় ব্যাঙের ছাতার মতো ইউনিভার্সিটি গজিয়ে উঠছে। স্কিল নেই, কোনো ইম্পর্টেন্ট সাবজেক্টে হায়ারিং করতে গেলে লোক পাবেন না। সেই জন্য যারা নতুন কাজগুলো শিখছে তারা এখান থেকে চলে যাচ্ছে, বড় কোম্পানি এক্সিট করে যাচ্ছে। চারটে কোথায় ইনফোসিসের বিল্ডিং তৈরি করে দিলাম, তা দিয়ে আইটি আর ইনফরমেশন টেকনোলজি বা রিসার্চ ডেভেলপমেন্টের কাজ হয় না। এবং কমপ্লিটলি ভিশনলেস মিসম্যানেজ গভর্নমেন্ট। এই নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো। যারা ভালোভাবে কাজকর্ম শিখছেন তারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন, এটাই আমাদের কাছে একটা খারাপ লাগার।